আবারও স্বাগত ২১শে বিজনেসে। সঙ্গে আছি হিরোজুম্মান। এবার দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য ও অর্থনীতির আরও কিছু সংবাদ। সরকার দাবি না মানলে সোমবার থেকে আমদানি রপ্তানির ছাড়পত্র সহ সব ধরনের শুল্ক কার্যক্রম স্থগিত রাখার ঘোষণা দিয়েছে এনবিআর কর্মকর্তাদের প্ল্যাটফর্ম এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। কেবলমাত্র আন্তর্জাতিক যাত্রী পরিবহন এর আওতামুক্ত থাকবে। বাংলাদেশের প্রায় ৯০% বৈদেশিক বাণিজ্য চট্টগ্রাম বন্দর দিয়ে পরিচালিত হয়। সেখানে শনিবার বিকেল ৫টা পর্যন্ত আমদানি কার্যক্রম পুরোপুরি বন্ধ ছিল। বেনাপোল কাস্টম হাউসও কার্যক্রম বন্ধ রেখেছে, তবে ঢাকা কাস্টম হাউসে সীমিত পরিসরে কাজ চলছে। পাশাপাশি সারা দেশেই কর ও ভ্যাট অফিসের কার্যক্রমও স্থগিত রয়েছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে ব্যবসায়ীরা সম্পূর্ণ বাণিজ্য বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা করছেন। এদিকে অধ্যাদেশ অবিলম্বে বাতিল ও এনবিআর চেয়ারম্যানকে অপসারণ সহ 4 দাবিতে দ্বিতীয় দিনের মতো পূর্ণাঙ্গ কর্মবিরতি চলছে জাতীয় রাজস্ব বোর্ড এবং এর আওতাধীন সব অফিসে। দশ দফা দাবিতে 8 ঘন্টার কর্মবিরতি পালন করছে বাংলাদেশ পেট্রোল পাম্প ও ট্যাঙ্ক লরি মালিক ঐক্য পরিষদ। সকাল 6টা থেকে এ কর্মবিরতি শুরু হয়েছে, চলবে দুপুর 2টা পর্যন্ত। এর আগে 24শে মের মধ্যে দাবি আদায় না হলে তারা 25শে মে প্রতীকী কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছিল ঐক্য পরিষদ। সেই ঘোষণা অনুযায়ী কর্মবিরতিতে জ্বালানি তেলের উত্তোলন, পরিবহন ও বিপণন বন্ধ থাকছে। তবে হজ ফ্লাইট ও আন্তর্জাতিক ফ্লাইট সচল রাখার জন্য উড়োজাহাজের তেল পরিবহন চালু আছে। শুধু অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস ও যেসব পেট্রোল পাম্পের সঙ্গে পুলিশের গাড়িতে জ্বালানি সরবরাহের চুক্তি আছে, কেবল তারাই পুলিশের গাড়িতে জ্বালানি সরবরাহ করতে পারবে। বছরের পর বছর ধরে দেশের পুঁজিবাজার থেকে অর্থ লুটপাট করে পাচার করা হয়েছে, কিন্তু ওইসব লুটেরাদের বিরুদ্ধে কার্যকর কোনো পদক্ষেপ না নেয়ায় পুঁজিবাজার এখন ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে। স্টক ব্রোকারসদের সংগঠন ডিবিএর সংলাপে বক্তারা এসব কথা বলেন। সংকট উত্তরণের জন্য নীতিগত পরিবর্তন জরুরি, সেই সঙ্গে নিয়ন্ত্রক সংস্থাকেও স্বাধীনভাবে কঠোর সিদ্ধান্ত নিতে হবে বলেও জানান তারা। আরও জানাচ্ছেন সঞ্জয় অধিকারী। হাসিনা সরকারের আমলে লুটপাটের মহোৎসব চলেছে দেশের পুঁজিবাজারে। 15 বছরে লুট হয়েছে 20,000 কোটি টাকা। এর মধ্যে 15,000 কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে, কিন্তু নিয়ন্ত্রক সংস্থার দুর্বলতার কারণে ওইসব লুটেরাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। পুঁজিবাজারকে পরিচালন করে এবং তাকে দেখভাল করার দায়িত্বে আছে, তাদের সুশাসন নিশ্চিত করার দায়িত্বে আছে। তারা কি প্রত্যেকে যে যার নিজের দায়িত্ব পালন করে কি করে? যেটাকে আমরা পুঁজিবাজারের সমস্যা বলছি, আসলে এটা একটা কোনো নির্দিষ্ট অংশের সমস্যা না, এটা একটা কাঠামোগত সিস্টেমিক প্রবলেম। এ সময় বক্তারা বলেন, জাতীয় অর্থনীতিতে পুঁজিবাজার কখনোই গুরুত্ব পায়নি, যার ফলে বাজেটে বারবারই উপেক্ষিত হয়েছে এই খাতটি। এই অবস্থায় শক্তিশালী পুঁজিবাজার গড়তে নীতির পরিবর্তন জরুরি। পলিটিক্যাল ইকোনমি অফ ফাইন্যান্সিয়াল মার্কেট, সেকেন্ড পলিসি এন্ড রেগুলেটরি ডিরেক্ট ফেইলিয়ার্স, আর থার্ড ন্যাশনাল ইকোনমিক প্ল্যানিং এ ক্যাপিটাল মার্কেটের অনাথ অবস্থা। এই 3টে জায়গায় মিলে আমরা আজকে এই জায়গায় আছি। এতে অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, পুঁজিবাজারে এখন কারো কোনো দায়িত্বশীলতা নেই, ফলে অর্থনীতির সঙ্গে পুঁজিবাজার অনেকটাই বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট হ্যাজ বিকাম এ ক্যাসিনো, ইটস নট এ ক্যাপিটাল মার্কেট এনিমোর। তার মানে আমাদের ইকোনমির সাথে ক্যাপিটাল মার্কেটের টোটাল ডিসকানেক্ট। মনিটারি পলিসি, আমার ফিসক্যাল পলিসি, যেগুলো ইকোনমিক লিভারগুলো আছে, এগুলোর সাথে ক্যাপিটাল মার্কেটের সংযোগ হচ্ছে না, আমাদের পলিসিতে এটা আসছে না। অর্থাৎ ক্যাপিটাল মার্কেটের কোনো ওনারশিপ এখন নাই। বিএনপি ক্ষমতায় থাকাকালে পুঁজিবাজারে কখনোই অস্থিরতা তৈরি হয়নি উল্লেখ করে তিনি আরও বলেন, ভবিষ্যতে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে আবারও পুঁজিবাজার সহ আর্থিক খাতে স্থিতিশীলতা ফেরাবে। এই ক্যাপিটাল মার্কেটকে অন করতে হবে এবং পলিটিক্যালি কমিটমেন্ট থাকতে হবে। সঞ্জয় অধিকারী, 21শে টেলিভিশন, ঢাকা। 15 বছরের কথা।
রাস্তা বন্ধ করে আন্দোলনের ফলে প্রতিদিন 50 লাখ মানুষের একদিনের আয় নষ্ট হয় বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। এদিকে অর্থনৈতিক মূল্যবোধের অভাবে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হওয়া যাচ্ছে না বলে মনে করেন বিশ্লেষকরা। আদিত্য মামুনের রিপোর্ট। ঢাকা চেম্বার্স অব কমার্স ইন্ডাস্ট্রিজের স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণে প্রয়োজনীয়তা এবং চ্যালেঞ্জ শীর্ষক এই সেমিনার। আগামী বছরের মধ্যে এলডিসি গ্রাজুয়েশন করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের তাগিদ দেন বক্তারা। এক্সপোর্ট ডাইভার্সিফিকেশনটা কতটা জরুরি আমাদের এই অর্থনীতির বড় রূপান্তরের জন্য। একই সাথে নতুন নতুন ব্যবসা খাত গড়ে তোলার পরামর্শ দেন অর্থনীতিবিদরা। প্রত্যেকটা মার্কেটের একটু ডিফারেন্ট, কিন্তু তার কনজিউমার টেস্ট, তার লেভেল, তার কমপ্লায়েন্স ইস্যু ডিফারেন্ট। গ্লোবাল মার্কেটে যে আপনি যান, ট্রেড ফেয়ারগুলো আপনার পার্টিসিপেট করেন, ইপিবি ফ্যাসিলিটেট করে। অর্থনৈতিক স্থিতিশীলতা আনতে হলে এলডিসি থেকে ফেরার পথ নেই বলেও জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। গ্র্যাজুয়েশনে যাবো কি যাবো না সেটা না, আমরা চলে গেছি, আমাদের করতে হবে কোথায় আমি নামবো, এই পয়েন্টটা ঠিক করতে হবে। আর্থিক বা বাণিজ্যিক রোডম্যাপ না থাকা, মূল্যবোধের অভাব এবং অযাচিত আন্দোলনের ফলে অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে মনে করেন প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। কোনো একটা দাবির জন্য রাস্তা বন্ধ করে দেব, আমি 50 লাখ মানুষকে গিয়ে বলছি যে ভাই আপনার একদিনের ইনকামটা আমাকে দিয়ে দেন। কোনো বিষয় হয়তো প্রোটেস্ট করাটা এত বেশি জরুরি যে জন্য ঠিক আছে 50 লাখ মানুষের ইনকাম একদিনের, ইটস ওয়ার্থ স্যাক্রিফাইসিং। কিন্তু সব বিষয় না, উই হ্যাভ টু ড্র দ্য লাইন। এলডিসি উত্তরণের পূর্বেই ট্রেড, ট্যারিফ এবং রিফর্ম পলিসি নিয়ে আবারও ভাবতে হবে বলে মত বিশ্লেষকদের। এই সিস্টেমটি বর্তমানে অনেক। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। অধিক পুষ্টি ও ওষুধি গুণসম্পন্ন রঙিন মিষ্টি আলু উদ্ভাবনে সফলতা পেয়েছেন ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা। তারা বলছেন এই মিষ্টি আলু ক্যান্সার, ডায়াবেটিস সহ নানা রোগ প্রতিরোধে কাজ করবে। একই কথা বলছেন বিশেষজ্ঞ চিকিৎসকরাও। বিভাগীয় প্রতিনিধি আতর রহমান জুয়েলের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। 5 বছর আগে পেরু থেকে বীজ এনে গবেষণা শুরু করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ প্রজনন বিভাগের প্রফেসর ডক্টর আরিফ হাসান খান রবিন। তরুণ বিজ্ঞানীদের সাথে নিয়ে গবেষণায় সফল হন তিনি। উদ্ভাবন করেন প্রচলিত মিষ্টি আলু থেকে অনেক বেশি পুষ্টি ও ঔষধি গুণ সমৃদ্ধ 3টি জাত। বাংলাদেশ সরকারের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং বিএডিসি এবং অন্যান্য সকলের সহযোগিতা নিয়ে কৃষকের মাধ্যমে ছড়িয়ে দিতে চাই। নতুন জাতের এই মিষ্টি আলু রং বেগুনি, কমলা ও গোলাপি। গবেষকরা বলছেন অ্যান্থ্রোসায়োনিন, কেরোটিন ও ফাইবার সমৃদ্ধ রঙিন এই মিষ্টি আলু ক্যান্সার, ডায়াবেটিস সহ নানা রোগ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবে। এতে খনিজ পদার্থের পরিমাণও অনেক বেশি, গ্লুকোজ, ফ্রুক্টোজ, সুক্রোজের পরিমাণও অনেক ভালো, ড্রাই ম্যাটারও ভালো, যার জন্য এগুলো কোষ্ঠকাঠিন্য সহ অন্যান্য বিভিন্ন রোগের জন্য এগুলো ভালো হবে। সারা বছর চাষযোগ্য এই আলু 90 থেকে 100 দিনের মধ্যে তোলা যায়। এই আলুর চাষ ছড়িয়ে দিতে কাজ করছেন তরুণ বিজ্ঞানীরা। এই রঙগুলোর কারণে এটা দৃষ্টিনন্দন, এটা হচ্ছে কৃষকদের কাছে অনেকটা দেখা যাবে যে তারা এটা নিতে পছন্দ করবে এবং ক্রেতারাও এটা নিতে অনেক আগ্রহী হবে। এই জাতগুলো হচ্ছে ভবিষ্যতে অনেক মানুষের কাছে পৌঁছে দিতে পারবো। এই নতুন প্রজাতির আলু আবিষ্কারের মাধ্যমে আমাদের এইটা অন্তত আমাদের রোগীদের এই বিশেষ করে ক্যান্সার প্রতিরোধ এবং রাতকানা প্রতিরোধ এবং ডায়াবেটিক কন্ট্রোলের ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখবে বলে আমি মনে করি। এই মিষ্টি আলু চাষে কৃষকরা যেমন লাভবান হবেন, তেমনি দেশের পুষ্টি চাহিদা মেটাতে সহায়ক হবে বলছেন এই বিজ্ঞানীরা। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। এবার এশিয়ার প্রধান শেয়ার বাজারের খবর। সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজিবাজারে। জাপানের শেয়ার বাজার নিকি সূচক 174 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 37,160 পয়েন্টে। বেড়েছে হংকংয়ের শেয়ার বাজার হ্যাংসেংয়ের সূচক 56 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 23,601 পয়েন্টে। বেড়েছে সিঙ্গাপুর এসটিআই সূচক, এটি 2 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 3,882 পয়েন্টে। চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে 3,348 পয়েন্টে, যা আগের দিনের চেয়ে 31 পয়েন্ট কম। বোম্বে সেন্সেক্স 30 ইন্ডেক্সকে দেখা যাচ্ছে ঊর্ধ্বমুখী প্রবণতায়। সেন্সেক্সের সূচক 769 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 81,721 পয়েন্টে। বেড়েছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক, এটি 2 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 1,176 পয়েন্টে। দর্শক, নিচ্ছে একটা ছোট্ট বিরতি।
বিরতির পর পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে আমরা কথা বলবো বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন BSEC সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ সিদ্দিকীর সঙ্গে। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন।